হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টপার্স গ্রুপ শিক্ষাশ্রম। আজকে আবারও চলে এসেছি আমরা আরও ইম্পর্টেন্ট একটি টপিক নিয়ে। আমরা আগের দিন শুরু করেছিলাম ইনোভেশনস অ্যান্ড ইনভেনশনস ইন সায়েন্স। তোমরা জানো যে এই টপিকটি WBSSC গ্রুপ সি এবং ডি এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেটি তোমাদের সিলেবাসে রয়েছে। দেখো 3 নম্বর পয়েন্টে রয়েছে ইনোভেশনস অ্যান্ড ইনভেনশনস ইন সায়েন্স। এটি খুবই ইম্পর্টেন্ট একটি টপিক, যেটি থেকে প্রতি বছরই পরীক্ষায় প্রশ্ন দেখতে পাওয়া যায়, যেখান থেকে একটি দুটি প্রশ্ন মিনিমাম থাকেই প্রতি বছর। তো এটি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। তো দেখো, এখানে আগের দিন আমরা আলোচনা করেছিলাম ফিজিক্স সম্পর্কিত আবিষ্কার নিয়ে। তো সেটি নিয়ে যে ভিডিওটি হয়েছে, যারা দেখোনি একবার চেক করে দেখে নাও। আর আজকে আমরা আলোচনা করতে চলেছি কেমিস্ট্রি সম্পর্কিত আবিষ্কার নিয়ে। তো ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই টপিকটি অবশ্যই তোমরা পড়ে যাও, এখান থেকে প্রশ্ন পাবেই। তাই ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট, ফলো করো, দেখতে থাকো। আচ্ছা, আজকে প্রথমে দেখো কি রয়েছে, পর্যায় সারণী। পর্যায় সারণী সম্পর্কে যদি আমরা আলোচনা করি, তাহলে প্রথমেই যে কথাটি আসে সেটি হলো পর্যায় সারণী বলতে আমরা কি বুঝি। পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবিল, যে পর্যায় সারণীর আরেকটি নাম যেটা তোমরা জানো, সেটি রয়েছে কি পিরিয়ডিক টেবিল। তো পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবিল হলো রসায়নের একটি মৌলিক কাঠামো, যেখানে আবিষ্কৃত সমস্ত মৌলকে তাদের পারমাণবিক সংখ্যা, ইলেকট্রন বিন্যাস এবং রাসায়নিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে সাজানো হয়েছে। তো পর্যায় সারণীর ধারণা প্রথম কে দিয়েছিলেন, যদি আমরা এই বিষয়ে আলোচনা করি, তাহলে প্রথমেই যার নাম আসে তিনি হলেন দিমিত্রি মেন্ডেলিভ। তো 1869 সালে রাশিয়ান বিজ্ঞানী মেন্ডেলিভ সকল মৌলের ধর্ম পর্যালোচনা করে একটি পর্যায় সূত্র প্রদান করেন। তিনি বলেন, মৌল সমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক ভরের বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে পরিবর্তিত হয়। তো প্রথম পর্যায় সারণী কে দিয়েছিলেন? দিমিত্রি মেন্ডেলিভ। এবার আমরা যদি বলি যে আধুনিক পর্যায় সারণী, আধুনিক পর্যায় সারণী সম্পর্কে আলোচনা করলে আমাদের প্রথমেই যার নাম আসে তিনি হলেন হেনরি মোসলে। 1913 সালে হেনরি মোসলে প্রবর্তন করেন আধুনিক পর্যায় সারণী। তো এই পর্যায় সারণীটি বর্তমানে স্বীকৃত। তো এই পর্যায় সারণীতে মোট কতগুলি মৌল আছে যদি আমরা এই বিষয়ে আলোচনা করি, তো আধুনিক পর্যায় সারণীতে রয়েছে 118টি মৌল। আধুনিক পর্যায় সারণীতে 118টি মৌল স্থান পেয়েছে। আর পর্যায় কতগুলি রয়েছে? পর্যায় রয়েছে 7টি এবং গ্রুপ বা শ্রেণী রয়েছে মোট 18টি। আর ব্লক কতগুলি রয়েছে যদি বলা হয়, তো ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে 4টি ব্লকে ভাগ করা হয়েছে, SPDF, এই 4টি ব্লক। দেখো, তারপর রয়েছে ইলেকট্রনের চার্জ। ইলেকট্রনের চার্জের সম্পর্কে যদি আমরা আলোচনা করি, ইলেকট্রনের আধান বা চার্জের পরিমাপ সুনির্দিষ্টভাবে প্রথম পরিমাপ করেছিলেন আমেরিকান পদার্থবিজ্ঞানী রবার্ট মিলিকান। রবার্ট মিলিকান 1909 সালে এটি দিয়েছিলেন। তো এই আধানের আবিষ্কার যদি বলা হয়, ইলেকট্রনের চার্জ বা আধানের আবিষ্কারককে, তাহলে রবার্ট ই মিলিকান। ইলেকট্রনের যে আধানের মানটি রয়েছে সেটি কত হয় চলো একবার দেখে নিই। আমরা জানি যে ইলেকট্রন কিরকম চার্জ? নেগেটিভ। ইলেকট্রন হচ্ছে নেগেটিভ বা ঋণাত্মক আধান সম্পন্ন হয়। আর এর যে মানটি রয়েছে সেটি 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব, যেটিকে আমরা সি দিয়ে রিপ্রেজেন্ট করি। নেক্সট রয়েছে পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা কে আবিষ্কার করেছিলেন যদি বলা হয়, তাহলে পারমাণবিক সংখ্যা আবিষ্কার করেছিলেন হেনরি মোসলে। 1913 সালে ইংরেজ পদার্থবিজ্ঞানী হেনরি মোসলে এক্স রে বর্ণালীর বিশ্লেষণের মাধ্যমে পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বার, পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বারের ধারণা দিয়েছিলেন।
তিনি প্রমাণ করেছিলেন যে মৌলের বৈশিষ্ট্য পারমাণবিক ভরের পরিবর্তে পারমাণবিক সংখ্যার উপর নির্ভর করে। এটি আধুনিক পর্যায় সারণী বা মডার্ন পিরিয়ডিক টেবিল তৈরির ভিত্তি হিসেবে কাজ করেছিল। আর এর ভিত্তিতেই পারমাণবিক সংখ্যা অনুযায়ী মৌলগুলিকে সাজানো হয়েছিল। এরপর রয়েছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসকে আবিষ্কার করেছিলেন আর্নেস্ট রাদারফোর্ড। ঠিক আছে, নিউক্লিয়াস আবিষ্কার করেছিলেন আর্নেস্ট রাদারফোর্ড। আচ্ছা, রাদারফোর্ডের সম্পর্কে যদি আমরা বলি, রাদারফোর্ড আরো কিছু আবিষ্কার করেছিলেন। দেখি তোমরা কিছু বলতে পারো কিনা এই ব্যাপারে। তো আর্নেস্ট রাদারফোর্ড 1911 সালে পরমাণু নিউক্লিয়াস আবিষ্কার করেছিলেন। তিনি তার বিখ্যাত আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা থেকে বা গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট যেটাকে আমরা বলি, আবার এটিকে আরেকটি নামে আমরা জানি আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট, এর মাধ্যমে নিউক্লিয়াস আবিষ্কার করেছিলেন। এরপর দেখো রয়েছে আলোর তরঙ্গ দৈর্ঘ্য। আলোর তরঙ্গ দৈর্ঘ্য হিসেবে যদি আমরা আলোর তরঙ্গ দৈর্ঘ্য মানে আমরা কি বুঝি? আলোর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে যে আলোর তরঙ্গ মাধ্যম হিসেবে যখন এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়, তখন যে তত্ত্বটি আমরা পাই সেটি কে দিয়েছিলেন? ক্রিশ্চিয়ান হাইজেন্স বা ক্রিশ্চিয়ান হাইগেন্স। আমরা হাইজেন্স বা হাইগেন্স নামে ওনাকে জানি। তাহলে ডাচ পদার্থবিজ্ঞানী ক্রিশ্চিয়ান হাইগেন্স 1678 সালে প্রথম আলোর তরঙ্গ তত্ত্ব বা ওয়েভ থিওরি অফ লাইট দিয়েছিলেন। ওয়েভ থিওরি অফ লাইট। যা আলোর প্রতিফলন এবং প্রতিসরণের ব্যাখ্যা দেয়। আর তিনি আলোকে একটি তরঙ্গ হিসেবে গণ্য করেন যা ইথার নামক সঞ্চালিত হয়। আচ্ছা, এরপর যদি আমরা বলি আর্নেস্ট রাদারফোর্ড আরো কি আবিষ্কার করেছিলেন? আর্নেস্ট রাদারফোর্ড দিয়েছিলেন প্রোটন সংক্রান্ত তথ্য। প্রোটনের আবিষ্কারক কে? তাহলে আমরা বলবো আর্নেস্ট রাদারফোর্ড। আমরা জানি প্রোটন কি হয়? পজিটিভ চার্জ, পজিটিভ আধান সম্পন্ন। এরপর যদি আলোচনা করি পর্যায় সারণীর দীর্ঘরূপ। পর্যায় সারণীর দীর্ঘরূপ কে দিয়েছিলেন? পর্যায় সারণীর দীর্ঘরূপ দিয়েছিলেন নিলস বোর। এরপর দেখো রয়েছে অনুঘটক। অনুঘটককে আমরা আরেকটা কি নামে জানি? অনুঘটককে আমরা বলতে পারি ক্যাটালিস্ট। ক্যাটালিস্ট বা অনুঘটক। তাহলে এই অনুঘটক বা ক্যাটালিস্টের প্রতিষ্ঠাতা কে ছিলেন? জনস জ্যাকব বার্জেলিয়াস। 1835 সালে অনুঘটক শব্দটি প্রবর্তন করেন, যা নির্দিষ্ট পদার্থের রাসায়নিক বিক্রিয়াকে দ্রুততর করার ক্ষমতাকে বর্ণনা করা হয়েছিল। বিজ্ঞানী বার্জেলিয়াস যে সংজ্ঞাটি দিয়েছিলেন অনুঘটক সম্পর্কে, সেটিকে আমরা যদি এভাবে বলি, তাহলে বার্জেলিয়াস একটি অনুঘটককে এমন একটি পদার্থ হিসেবে বর্ণনা করেছেন যা একটি প্রতিক্রিয়া শুরু করতে বা দ্রুততর করতে অনুঘটক বল প্রয়োগ করে। আর আমরা যদি অনুঘটক কি রসায়নে যেটা আমরা জানি সেটা কি? অনুঘটক হলো এমন একটি পদার্থ যা কোনো রাসায়নিক বিক্রিয়া নিজে অংশগ্রহণ না করেই বিক্রিয়ার গতি বাড়িয়ে দেয় বা কমিয়ে দেয় এবং বিক্রিয়া শেষে অপরিবর্তিত থাকে। এরপর দেখো কি রয়েছে? এরপর রয়েছে তেজস্ক্রিয়তা। তেজস্ক্রিয়তা কি? তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটি কে দিয়েছিলেন? হেনরি বেকারেল। তো তেজস্ক্রিয়তার জনক যদি কাকে বলা হয়, তাহলে হেনরি বেকারেল বা হেনরি বেকেরেল।
এরপর দেখো রয়েছে নিউট্রন। নিউট্রন এমন একটি কণা যেটি না পজিটিভ না নেগেটিভ আধানযুক্ত, এটি নিউট্রাল। 1932 সালে বিজ্ঞানী জেমস চ্যাডউইক নিউট্রন আবিষ্কার করেন, যা পারমাণবিক পদার্থবিজ্ঞানের একটি মাইলফলক। তিনি বেরিলিয়াম পরমাণুকে আলফা দ্বারা আঘাত করে এই আধানহীন কণাটি শনাক্ত করেন। এই গুরুত্বপূর্ণ আবিষ্কারের জন্য তিনি 1935 সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পান। এবার যদি বলা হয় নিউট্রনের আবিষ্কারক কে, জেমস চ্যাডউইক। কত সালে? 1932 সালে। বৈশিষ্ট্য কি নিউট্রনের? এটি একটি আধানহীন বা চার্জহীন কণা যা পরমাণুর নিউক্লিয়াসে অবস্থান করে। নেক্সট দেখো রয়েছে কি ইলেকট্রনের তরঙ্গ প্রকৃতি। ইলেকট্রনের তরঙ্গ প্রকৃতি সর্বপ্রথম যিনি বলেছিলেন তিনি ছিলেন ডি ব্রগলি। ফরাসি পদার্থবিজ্ঞানী লুই ডি ব্রগলি, তিনি ডি ব্রগলি বা লুই ডি ব্রগলি নামে পরিচিত। 1924 সালে তার পিএইচডি থিসিসে ইলেকট্রনের তরঙ্গ প্রকৃতি বা ওয়েভ নেচার অফ ইলেকট্রন, এটাকে আমরা কি বলে জানি? ওয়েভ নেচার অফ ইলেকট্রন, বা পদার্থের দ্বৈত প্রকৃতি ডুয়াল নেচার অফ ম্যাটার আবিষ্কার করেন। তিনি প্রস্তাব করেন যে ইলেকট্রন সহ যে কোনো গতিশীল কণা কণার মতোই আচরণ করে, আবার তরঙ্গের মতো বৈশিষ্ট্য রয়েছে। ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য সম্পর্কে একটি সমীকরণ রয়েছে, সেটিকে আমরা ল্যামডা ইকুয়ালস টু h/p হিসেবে জানি, যেটা আমরা পরবর্তীকালে ফিজিক্সের ক্লাসে আলোচনা করব। আচ্ছা, তড়িৎচুম্বকীয় আবেশ। তড়িৎচুম্বকীয় আবেশ সর্বপ্রথম আবিষ্কার করেছিলেন মাইকেল ফ্যারাডে। মাইকেল ফ্যারাডে 1831 সালে তড়িৎচুম্বকীয় আবেশ অথবা যেটি আমরা জানি ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, সেটি আবিষ্কার করেছিলেন। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। এটি বিজ্ঞানের ইতিহাসে একটি যুগান্তকারী আবিষ্কার, যা বিদ্যুৎ উৎপাদনে বিপ্লব ঘটিয়েছিল। এবারের ব্যবহার কি যদি বলা হয়, এই আবিষ্কারের উপর ভিত্তি করে আজকের দিনে জেনারেটর, ট্রান্সফরমার এবং বৈদ্যুতিক মোটর কাজ করে। এরপর দেখো রয়েছে পোলোনিয়াম এবং রেডিয়াম। পোলোনিয়াম এবং রেডিয়াম কারা আবিষ্কার করেছিলেন? পিয়ের কুরি এবং মেরি কিউরি, যাদেরকে আমরা কিউরি নামেও জানি। ঠিক আছে, কুরি বা কিউরি। তো ম্যাডাম কিউরি এবং পিয়ের কিউরি হিসেবেও আমরা আমাদের চিনি। ওনারা কি করেছিলেন? পোলোনিয়াম এবং রেডিয়াম আবিষ্কার করেছিলেন। এবং ম্যাডাম কিউরি বা মেরি কিউরি তিনি এই আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। তিনি এমন একজন বিজ্ঞানী, মহিলা বিজ্ঞানী, যিনি কি করেছিলেন? যিনি পদার্থ বিজ্ঞান একাধারে রসায়ন বিজ্ঞান উভয় বিষয়েই নোবেল পুরস্কার লাভ করেছিলেন। এরপর দেখো রয়েছে কার্বন 14 ডেটিং বা রেডিও কার্বন ডেটিং। রেডিও কার্বন ডেটিং হিসেবে যদি আমরা আলোচনা করি, তাহলে এর আবিষ্কর্তা ছিলেন উইলার্ড লিবি। উইলার্ড লিবি আবিষ্কার করেছিলেন রেডিও কার্বন ডেটিং বা কার্বন 14 ডেটিং। এই পদ্ধতিটি মার্কিন ভৌত রসায়নবিদ উইলার্ড লিবি 1940-এর দশকের শেষের দিকে উদ্ভাবন করেন। এটি জৈব পদার্থের বয়স নির্ধারণের জন্য বৈজ্ঞানিক পদ্ধতি, যার জন্য লিবি 1960 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। এরপর দেখো রয়েছে সাইক্লোট্রন।
সাইক্লোট্রনের আবিষ্কারক কে ছিলেন? আর্নেস্ট লরেন্স। সাইক্লোট্রন আবিষ্কার করেন মার্কিন পদার্থবিজ্ঞানী আর্নেস্ট অরল্যান্ডো লরেন্স 1929 থেকে 1930-এর দিকে। এই আবিষ্কারের জন্য লরেন্স 1939 সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিলেন। এর উদ্দেশ্য কি ছিল? এটি একটি পার্টিকেল অ্যাক্সিলারেটর বা কণা ত্বরক, যা আধানযুক্ত কণাকে বা চার্জ পার্টিকেলকে উচ্চ শক্তিতে ত্বরান্বিত করতে ব্যবহৃত হয়। এরপর দেখো রয়েছে ইলেকট্রন। ইলেকট্রনের আবিষ্কর্তা কে ছিলেন? জোসেফ জন থমসন, যিনি জে জে থমসন নামেও পরিচিত। জে জে থমসন। তাহলে ইলেকট্রনের আবিষ্কর্তা কে ছিলেন? ইলেকট্রনের আবিষ্কর্তা ছিলেন জোসেফ জন থমসন। আচ্ছা, আলোর বিচ্ছুরণ কণা দ্বারা, আলোর বিচ্ছুরণ মানে কি? কণা দ্বারা আলোর বিচ্ছুরণ বা টিন্ডাল এফেক্ট। টিন্ডাল এফেক্টের জনক ছিলেন বিজ্ঞানী জন টিন্ডাল। টিন্ডাল এফেক্ট, এই টিন্ডাল এফেক্ট এমন একটি জিনিস যেটি আমরা আমাদের প্রতিদিনের জীবনে দেখে থাকি। তোমরা হয়তো লক্ষ্য করেছো, যখন কোনো অন্ধকার ঘরে একটা ছোট্ট ছিদ্র থাকে, সেটা তোমাদের টিনেও হতে পারে বা ধরো জানলার ফাঁক দিয়ে একটা সূর্যের রশ্মি যখন প্রবেশ করে, তখন আমরা তার মধ্যে অসংখ্য ধূলিকণা দেখতে পাই। অসংখ্য ধূলিকণা তার মধ্যে মুভমেন্ট করতে থাকে। এটি হচ্ছে টিন্ডাল এফেক্ট। এই টিন্ডাল এফেক্ট কিসের মধ্যে হয়? জেনারেলি টিন্ডাল এফেক্ট হয় কলয়েড বা সাসপেনশনের মধ্যে। এই কলয়েডের উদাহরণ কি? খুবই ছোট পার্টিকেল, যেমন দুধ, মানুষের ব্লাড। তো এগুলোর মধ্যে টিন্ডাল এফেক্ট দেখা যায়। এমনকি আমাদের চারিপাশে আমরা প্রত্যহ জীবনে দেখতে পাই টিন্ডাল এফেক্ট কি হয়? ঘরের মধ্যে সূক্ষ্ম একটা রশ্মির মধ্যে যখন আমরা দেখি যে অনেকগুলো ধূলিকণা মুভমেন্ট করছে, তারপর অনেক ফরেস্টের মধ্যেও দেখি যে আলোর একটা বিচ্ছুরণ হয়, তো সেই সবই হয় টিন্ডাল এফেক্টের জন্য। এই টিন্ডাল এফেক্ট বা আলোর বিচ্ছুরণ, যেটি আলোর কণা দ্বারা বিচ্ছুরণ, সেটি কে আবিষ্কার করেছিলেন? জন টিন্ডাল। এটিকে তাহলে আমরা কি বলবো? টিন্ডাল এফেক্ট। এরপর দেখো রয়েছে মেসন কণা। মেসন কণা কে আবিষ্কার করেছিলেন? মেসন কণা আবিষ্কার করেছিলেন হিদেকি ইকাওয়া। মেসন কণা। তারপর রয়েছে আর্গন। আর্গন আবিষ্কার করেছিলেন লর্ড রেলে এবং উইলিয়াম র্যামসে। আর্গন একটি নিষ্ক্রিয় গ্যাস, আমরা জানি পর্যায় সারণীতে এটি রয়েছে। এরপর দেখো রয়েছে নিয়ন, ক্রিপ্টন এবং জেনন। এই নিষ্ক্রিয় গ্যাসগুলির আবিষ্কর্তা ছিলেন উইলিয়াম র্যামসে এবং ট্র্যাভার্স। এরপর দেখো রয়েছে পিএইচ স্কেল। পিএইচ স্কেল বা যেটা আমরা জানি যে পিএইচ স্কেল কিসের জন্য ব্যবহৃত হয়? পিএইচ স্কেল আমরা ব্যবহার করি ল্যাবরেটরিতে কোনো কিছু ক্ষারীয় কোনো একটা বস্তু বা কোনো একটা দ্রবণ বা কোনো তরল, কি সেটা ক্ষারীয় না আম্লিক না মাঝামাঝি প্রকৃতির না অন্য লবণ জাতীয়, সেটা বোঝার জন্য আমরা কি করি? পিএইচ স্কেল ব্যবহার করি। তাহলে এই পিএইচ স্কেলের আবিষ্কর্তা কে ছিলেন? পিটার লরিৎজ সোরেনসেন। পিএইচ স্কেল নিয়ে আমরা একটু দেখে নিই। দেখো এটি রয়েছে কি আমাদের পিএইচ স্কেল। তো এই পিএইচ স্কেলে যদি ভ্যালু থাকে 7 ভ্যালু থাকলে এটি হয় নিউট্রাল। যদি এর থেকে বেশি হয়, 7 এর থেকে বেশি হলে সেটিকে আমরা বলবো বেস বা ক্ষার। যদি 7 এর থেকে কম হয় তাহলে আমরা এটিকে কি বলবো? তাহলে আমরা এটিকে বলবো অ্যাসিড। তাহলে এইভাবে আমরা যে কোনো অ্যাসিড বা ক্ষারের পিএইচ স্কেল হিসেবে মান নির্ণয় করতে পারি। পরবর্তী রসায়নের ভিডিওতে
আমরা এই বিষয়ে আলোচনা করব। আচ্ছা, রয়েছে হ্যাবার-বশ প্রক্রিয়া। হ্যাবার-বশ প্রক্রিয়া কি? হ্যাবার-বশ প্রক্রিয়া এমন একটি প্রক্রিয়া যেটি কে আবিষ্কার করেছিলেন? ফ্রিটজ হ্যাবার এবং কার্ল বশ। তো এটির মাধ্যমে কি হয়েছিল? এটির মাধ্যমে এগ্রিকালচারে একটি যুগান্তকারী আবিষ্কার সম্ভব হয়েছিল। অ্যামোনিয়ার আবিষ্কারের ক্ষেত্রে এই হ্যাবার-বশ প্রক্রিয়াটি খুবই গুরুত্বপূর্ণ। কৃষিক্ষেত্রে যে সার ব্যবহার করা হয় তার মধ্যে অ্যামোনিয়া একটি খুবই উন্নত প্রকৃতির এবং গুরুত্বপূর্ণ পদার্থ। তো সেটি আমরা পাই হ্যাবার-বশ প্রক্রিয়ার সাহায্যে। আচ্ছা, তাহলে ফ্রিটজ হ্যাবার 1909 সালে ল্যাবরেটরি স্কেল প্রক্রিয়াটি তৈরি করেছিলেন এবং কার্ল বোস 1910 সালের মধ্যে শিল্প উৎপাদনের জন্য এটিকে স্কেল করেছিলেন। তো এই প্রক্রিয়াটি কি? এটি নাইট্রোজেন N2 এবং নাইট্রোজেন N2 এবং হাইড্রোজেন H2 গ্যাসগুলিকে একত্রিত করে এটিকে কি করা হয়? এটিকে একটি অনুপাতে 1:3 অনুপাতে এটিকে সংশ্লেষিত করে অ্যামোনিয়া উৎপাদন করা হয়। এই প্রক্রিয়া কৃষি উৎপাদনে বিপ্লব এনে দেয়, কৃত্রিমভাবে সারের উৎপাদনের সুযোগ করে দেয়, যার ফলে খাদ্য উৎপাদন ক্রমবর্ধমান বিশ্ব জনসংখ্যার সাথে তাল মিলিয়ে চলতে সক্ষম হয়। তো কৃষিক্ষেত্রে আমরা বলতে পারি হেবার-বশ প্রক্রিয়ার মাধ্যমে অ্যামোনিয়া উৎপাদন ছিল একটি যুগান্তকারী আবিষ্কার। আচ্ছা, এবার আমরা পিএইচ স্কেলের ব্যাপারে দেখলাম। এরপর এই নিয়ে বিস্তারিত আলোচনা আমরা অন্য রসায়নের ভিডিওতে আবার করব। এখন দেখো কিছু এমসিকিউ রয়েছে। আমাদের টপিক এখানে শেষ হলো। এবার দেখি তোমরা কটি এমসিকিউ এর সঠিক উত্তর দিতে পারছো। পারমাণবিক সংখ্যা কে উদ্ভাবন করেছেন? দেখি কে উত্তর দিতে পারছো। তোমরা সঠিক উত্তরটি কমেন্ট সেকশনে লিখে জানাতে পারো। পারমাণবিক সংখ্যা কে উদ্ভাবন করেছেন? এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে হেনরি মোসলে। এরপর দেখো রয়েছে আলোর তরঙ্গ তত্ত্ব কে দিয়েছিলেন? আলোর তরঙ্গ তত্ত্ব কে দিয়েছিলেন? পিটার লরিৎজ সোরেনসেন, উইলিয়াম র্যামসে, জোসেফ জন থমসন এবং ক্রিশ্চিয়ান হাইগেন্স। তো এর মধ্যে আলোর তরঙ্গ তত্ত্ব কে দিয়েছিলেন? আলোর তরঙ্গ তত্ত্ব দিয়েছিলেন ক্রিশ্চিয়ান হাইগেন্স। সাইক্লোট্রনের আবিষ্কার কে করেছিলেন? দেখি কজন সঠিক উত্তর দিতে পারছো। সাইক্লোট্রনের আবিষ্কার কে করেছিলেন? এর সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি, আর্নেস্ট লরেন্স। তো আমাদের আজকের আলোচনা এখানেই শেষ হচ্ছে। নেক্সট দিন আমরা চলে আসব এই টপিক সংক্রান্ত আরেকটি ভিডিও নিয়ে। তোমরা আরো কোন বিষয়ে ক্লাস পেতে চাও সেটা কমেন্ট সেকশনে লিখে জানাতে পারো। আর আজকের ক্লাস কেমন লাগলো? আজকের ক্লাস যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে পাশে থেকো এবং কমেন্ট করে সাপোর্ট করো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজকের ক্লাস এতটুকুই। ততক্ষণ অবধি ভালো থেকো, সুস্থ থেকো।